আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা। আমি আসলে আজকের ভিডিওটা বানাইতেছি আমার এলাকা, নিজের এলাকা তজুমুদ্দিন যে উপজেলা আছে, শহর অঞ্চল আছে, এইসব এলাকার মানুষের জন্য। ঢাকার যেসব বন্ধুরা আসেন তারা এই ভিডিওটা না দেখলেও চলবে, কোনো সমস্যা নাই। আমি আমার এলাকা নিয়ে কিছু কথা বলতে চাই। কোনো সময় আজ পর্যন্ত আমার ফেসবুক ওয়াল ঘাইটা দেখেন, নিজের এলাকা নিয়ে ক্ষুদ্র সমস্যা নিয়ে আমি কখনোই কথা বলি নাই। নিজের এলাকা আওয়ামী লীগের আমলও না, আওয়ামী লীগের বিরুদ্ধে আমার এলাকার অনেক বন্ধু আছিল, আমি আমার নিজের বন্ধু আওয়ামী লীগ করে আমি কোনো সময় তাদের বিরুদ্ধে কথা বলি নাই। কারণ এটা হলো ছোটোখাটো ব্যাপার। আমি কথা বলছি সবসময় বড় বিষয় নিয়ে, যেহেতু রাজধানীতে থাকি, সুতরাং আমার দেশ নিয়ে, দেশের গ্রাম অঞ্চল নিয়ে এত মাথা ব্যথা নাই। আর আপনার একটা সমাজে পূর্ণাঙ্গ শান্তি, পূর্ণাঙ্গ সুখ, একটা পূর্ণাঙ্গ সমাজ ব্যবস্থা কখনোই কোনো মন্ত্র তন্ত্র দিয়া প্রতিষ্ঠা করা যায় না। আপনার সেকুলারিজম বলেন, ডেমোক্রেসি বলেন, লিবারালিজম বলেন, আপনার যত যা আছে, আপনি যে ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলো কোনো কিছু দিয়ে আপনার সমাজে প্রতিষ্ঠিত হবে না। আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যিনি, তার বিধান ছাড়া কখনোই সমাজে পূর্ণ শান্তি ফিরে আসতে পারে না। এটা একবারে সত্য প্রমাণিত। সুতরাং আমি আমার দেশের ক্ষুদ্রখাদ্র বিষয় নিয়ে কখনোই কথা বলি নাই। কিন্তু ইদানিং দেখতেছি এই যে কিশোর মনির নামের একটা আইডি, উনি নিজেকে সাংবাদিক পরিচয় দিতেছে, পরিচয় দেওয়া বিভিন্ন বিএনপির বিভিন্ন বিষয় নিয়ে দেখলাম যে অনেক একের খুবই সরগরম, সে অনেক সংবাদ প্রচার করতেছে এবং দেখলাম সে নাকি মাইরও খাইছে। তাকে যারা মারছে তাদের বিচার চাই এবং তীব্র নিন্দা জানাই তাকে মারার জন্য। এটা মোটেও করা ঠিক হয়নি। কিন্তু এটা তো সত্য যে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের লাগে মিশে থাকা অনেক অনেক মুখেশ পরে মিশে থাকা অনেক লোকজন সাংবাদিকতা করছে, কিন্তু এরকম প্রশ্ন করতেও দেখি নাই, এরকম দুর্নীতির ফিরিস্তি ফাঁস করতেও দেখি নাই। আমি তো নিজের চোখে দেখেছি, আমি তো আমার এলাকার সব বন্ধুদের সাথে আমার পরিচিত মোটামুটি ফেসবুকে, আমি দেখি নাই। ইদানিং দেখতেছি ওরে বাবা রে বাবা, কী সাংবাদিকতা, কী প্রশ্ন! আপনি তো নিজেকে সাংবাদিক পরিচয় দিতে আছেন মনির ভাই। আপনি জানেন সাংবাদিকতার দুইটা রুলস আছে, মূল দুইটা মেইন একটা রুলস। একটা হলো আপনার কালফিট আর একটা হলো ভিকটিম। আপনি যখন ভিকটিমের সাক্ষাৎকার নেবেন, আপনি শেষে দিয়ে কিন্তু আপনার ওই কালফিটের সাক্ষাৎকার নিতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। যদি না পান তা আপনি ভিডিও শেষে বলতে হবে যে তাকে ফোন করা হয়েছিল, ফোন ধরে নাই, কিংবা সে কথা বলতে ইচ্ছুক না, সে সাক্ষাৎকার দিতে ইচ্ছুক না, এবং তার বাসায় গেছিলাম, তাকে বাসায় পাওয়া যায় নাই, তালা মারা ছিল। এগুলো আপনি বলবেন, এগুলো সাংবাদিকতার নিয়ম। কিন্তু আপনি সেগুলো করেন না। আপনি মুখোশ পরা মহিলাগুলোকে সামনে না কথা বলছেন। আর আপনি কীভাবে যে বুঝলেন যে এগুলো আওয়ামী লীগ দলের মহিলা না, আওয়ামী লীগ ঘরানার? হইতেও তো পারে আওয়ামী লীগ ঘরানার মহিলা এসব কথা বানায় বলতে পারে। যাই হোক, আমি কিন্তু আমি জানি যে আমার এলাকার লোকেরা অনেক পর্দা করে মুখোশ পরা। কিন্তু আপনি তো শেষে আপনি মেম্বারের যে বিষয়টা তুলে আনছেন, আপনি তার কাছে যাওয়া উচিত ছিল যে মহিলারা এসব কথা বলছে, এগুলো কি সত্য কিনা, এগুলো আপনি তাকে জিজ্ঞাসা করা উচিত ছিল। আপনি করেন নাই, সাংবাদিকতার রুলস ফলো করেন নাই। আর আওয়ামী লীগের আমেল তো আপনাকে কোনো সময় দেখি না এরকম কত মানুষ, কত নির্যাতন হয়েছে, কত মানুষের গুম খুন অত্যাচার কম কিছু করছে আওয়ামী লীগের আমলে? আপনি তো কোনো সময় এগুলো করতে দেখি নাই। যাই হোক, তারপরও যা করতেছেন আপনি মনে করেন যে মানুষের জন্য করতেছেন, কিন্তু আপনি এই রুলসগুলো আপনাকে ফলো করতে হবে। যে ভিকটিমের সাক্ষাৎকার নিছেন অথচ কালফিটের সাক্ষাৎকার নেন নাই, এটা সাংবাদিকতার কোনো নিয়ম পড়ে না। আমি আবার বলছি, আপনাকে যারা মারছে আমি কিন্তু তাদের তীব্র নিন্দা জানাই। ভাই, আমি দেশের সম্পর্কে কথা বলি না কেন, আমার মূল সমস্যা হচ্ছে ভারত। আপনি ভারত বিরোধী যতটা হবেন আপনি ততটা হবেন দেশপ্রেমিক। আপনি জানেন, এই যে আপনি তো সাংবাদিকতা করতেছেন মনির ভাই, আপনি কি জানেন আপনার বাসার আপনার বউ রয়ের এজেন্ট হইতে পারে? যা খোঁজ নিয়ে দেখেন গা। আমি আমার বউরে বিশ্বাস করি না। আমার বউ তো ইন্ডিয়ান লোক দ্বারা পরিচালিত হতে পারে, বর্ডারের চারিপাশে তারা রাডার দিয়ে ঘিরে রাখছে আমাদেরকে নজরদারি করার জন্য। আপনি জানেন? সেগুলো তো জানেন না। আপনি সাংবাদিকতা করেন ঠিকই আছে, কিন্তু ওগুলা আপনি জানেন না। মূল সমস্যা হচ্ছে ভারত। ভারতের কারণে আমাদের এখানে সুস্থ, স্বাভাবিক, সুন্দর, ভদ্র, নম্র, সুঠাম দেহের অধিকারী এরকম লোক, এরকম ছেলেফেলে রাজনীতিতে আসে না। ভালো ছেলেরা রাজনীতি আসে, সৎ রাজনীতিবিদ আসে না। ভারতের কারণে আসতে পারে না, তারা আসতে দেয় না। তারা জানে এখানে সৎ, সাহসী, মেধাবী, ভালো সন্তানেরা যখন রাজনীতিতে আসবে তখন তাদের এই বন্ধ হয়ে যাবে, ওই যে আমাদেরকে লুটেফুটে খাওয়া বন্ধ হয়ে যাবে তাদের। যুদ্ধের সময় যে 7 দফা দাবি করছিল মুজিবনগর সরকারের সাথে, আপনি জানেন সেই ইতিহাস? এই যুদ্ধের সময় যারা 7 দফার
যে চুক্তি করছিল যে আমাদের পররাষ্ট্রনীতি থাকবে না, আমাদের ব্যবসা বাণিজ্য কলকারখানা থাকবে না, সব তাদের দেশে থাকবে, আমাদের কোনো সেনাবাহিনী থাকবে না, শুধু আধা সামরিক বাহিনী থাকবে, এরকম 7টা চুক্তি করছিল। এই চুক্তি শুনে বলে আমাদের একজন অজ্ঞান হয়ে হরিয়ে গেছিলো। এই চুক্তিতে যারা স্বাক্ষর করছে তাদের দিনের সাথে স্বাক্ষর করছিল, আরও কয়েকজন ছিল। আপনি জানেন তারা কিন্তু ওই চুক্তি অনুযায়ী আমাদেরকে দেখে। তারা মনে করে যে আমাদের পররাষ্ট্রনীতি থাকতে নাই, আমাদের কথা বলার স্বাধীনতা থাকতে নেই, আমাদের কলকারখানা থাকতে নেই, আমাদের মানে আমাদের ডেমোক্রেসি বলতে আমাদের দেশে কিছুই থাকতে নেই, এগুলা তারা মনে করে। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে বিএনপির নেতারা অনেকে আওয়ামী লীগের নেতা ফেতালে ঘুরে। হ্যাঁ, এটা আমি অস্বীকার করি না। অনেক বিএনপি নেতারা আছে আওয়ামী লীগের নেতা ফেতালে ঘুরে, তারা তাদেরকে দিচ্ছে, শেল্টার দিচ্ছে, এটা আমি অস্বীকার করব না। বিএনপি নেতারা যে সবাই ফেরেস্তা তা কিন্তু বলবো না, কিন্তু আওয়ামী লীগের তুলনায় তারা 0%, 0%। আমি নিজে একটা ভুক্তভোগী। আমার ভাই, মেজো ভাই ঢাকা থেকে বাসা ফাল্টে নোয়াখালী আসবে আওয়ামী লীগের আমলে। একটা পিক আপ ভাড়া নিয়েছি ঢাকার থেকে। ওই পিক আপের ড্রাইভার আগে বলছে যে ভাই ফতেঘাটে যত খরচা হয় সব আপনারা দিবেন। বলছি ঠিক আছে দেবো। ঢাকার থেকে নোয়াখালী আলেকজান্ডার আসতে এতগুলা স্লিপ জমা হয়েছে, এতগুলা বড় ভাই, ছোটো ভাই, ছাত্রলীগ, যুবলীগ, পৌরসভা, সিটি কর্পোরেশন দিতে দিতে এতগুলা স্লিপ জমা হয়েছে, শুধু সাদা সাদা। আপনি কি বলবেন? তারপরে সদরঘাটে আমাদের সাথে যে কুলিদের সাথে যে ব্যবহারটা হয়েছে, এটা না হয় এখানে নাই বললাম, কোনো একদিন আপনার সাথে দেখা হলে বলবনি। আওয়ামী লীগের আমলে এগুলা হয়েছে। তো এখন এই যে বিএনপির কিছু কিছু নেতারা আবাসনের ঘর বিক্রি করে দিচ্ছে, এই করছে, এগুলো সত্য। কিন্তু বিএনপির ভাইদেরকে বলবো যে আপনারা ঘর দুয়ার ভাঙবেন ঠিক আছে, ওই যে আওয়ামী লীগ যারা করছে দেখে দেখে এদের ঘর দুয়ার ভাঙিয়ে দিবেন, এদের মহিলাদেরও আশ্রয় দিবেন না, নদীর কানে কানে রাখবেন, এদেরকে একবারে বুলডোজার দিয়ে মিশিয়ে দিবেন এদের ঘর বাড়ি। আওয়ামী লীগ করলো কা, এদেরকে এদের বৌদিদের ধরেও নদীর ফারে রাখবেন শীতের ভিতরে দাঁড়া করে, কারণ এরা এদের হাজবেন্ডদেরকে এদেরকে সন্তানদেরকে বাধা দিল না কেন আওয়ামী লীগ করার জন্য। তারপরে আপনি আরও একটা বিষয় দেখলাম, জমিনের ব্যাপার স্যাপারে যে সর লাদেনের, সর ফারজানার জমিন টমিন বিক্রি করে দিতেছে বিএনপির আমলে। কয় টাকা করে বিক্রি করতেছে আমি জানি না, কত করে বিক্রি করতেছে। আমরা নিজেরা জমিন কিনছি, আমরা নিজেরা আওয়ামী লীগের আমলে লাদেন বাজারের লগে 70,000 টাকা নিচে 19 করা জমিন, বুঝবেন 70,000 টাকা। কি 70,000 টাকা আপনার কাছে টাকা মনে হয় না? তখন তো সংবাদ করেন না আপনি, তখন তো আপনি এগুলো নিয়ে কোনো সংবাদ করেন নাই যে কাছে আলাদাবাজি হচ্ছে, শাওন সাহেব লুটে ফুটে খাচ্ছে, এগুলো তো তখন আপনি বলেন নাই। শাওন সাহেবের বিরুদ্ধে কোনো সময় নিউজ করছেন আপনি যে শাওন সাহেবকে মানুষের ঘরে 3 বেলা ভাত খেতে পারে না, সোয়াবিন তেল নাই, শাওন সাহেবের আলিশান বাড়ি করতে করে, আলিশান রিসোর্ট করতে করছে, তারপরে সদরঘাটে তার মানুষ কেন ভয় পায় তার নাম শুনলে, এগুলো প্রশ্ন করছেন আপনি তাকে? কখনো করেন নাই। আপনি তো সাংবাদিকতা এখন ফ্রিডম পাইয়া গেছেন, মানে এখন তো যা ইচ্ছা তাই বলতে পারেন, যার বিরুদ্ধে তার বিরুদ্ধে বলবেন, ঠিক আছে, আপনি দুই পক্ষের কথাবার্তা শুনবেন। আর আমাদের সবার প্রিয় সাংবাদিক শফিক মুন্সি, আপনার উদ্দেশ্য একটু কথা বলা দরকার। আপনার প্রশ্নগুলো অনেক সুন্দর, আপনি প্রশ্নগুলো করেন, কিন্তু এই সুন্দর প্রশ্নগুলো আপনি করতে পারেন না। আওয়ামী লীগের আমলে অনেক দুর্নীতি হয়েছে, অনেক অনিয়ম হয়েছে, এগুলো আপনি করতে পারেন নাই। সর লাদেন নেয়া, সর ফারজানা নেয়া, তার নাগরফাড়ার সর নেয়া, কী হয়েছে না হয়েছে এগুলা বলতে পারেন নাই, এগুলা প্রশ্ন করতে পারেন নাই। হ্যাঁ জানি অনেক বাধা বিপত্তি ছিল, আপনার হয়তো গোয়া লাল করে দিত তখন এসব প্রশ্ন করলে। এসব প্রশ্ন করতেছেন ঠিক আছে, কিন্তু ওই প্রশ্নটা সাথে সাথে করবেন, সাথে সাথে ওই প্রশ্নটা করবেন যে তারা ভারত বিরোধী কি না। বিএনপি যদি ভারত বিরোধী হয় তাহলে আমরা তাদের সাথে আছি। আমি আগে বলছি যে আমার সমস্যা কিন্তু দুর্নীতি না, যে কোনো সরকার আসবে ডেমোক্রেসি লিবারালিজম নিয়ে দুর্নীতি করবেই, মাস্ট বি। দুর্নীতি কোনো সমস্যা না, সমস্যা হয়েছে ভারত। ভারতকে এখান থেকে সরাইতে হবে, তারপর এখানে ভালো ভালো ছেলেরা রাজনীতিতে আসবে। সব শেষ বলবো, বিএনপিতে এখনও ক্ষমতায় আসে নাই। আপনারা সাংবাদিকরা এখনই লাপায়েন না, বিএনপি এখনও দুর্নীতির কিছুই করে নাই, চাঁদাবাজির কিছুই করে নাই। যা করতেছে বিএনপি করতেছে, এটা অস্বীকার কোনো 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 কারণ নেই। যেখানে যেখানে চাঁদাবাজি হচ্ছে এরা বিএনপিরাই করতেছে, অন্য দল কোনো করতেছে না। এটা একবারে 100% সত্য, দিনের আলোর মতো সত্য। যেখানে যেখানে চাঁদাবাজি, ঘাট দখল, বালুর মাঠ দখল সব বিএনপি করতেছে, এটা একবার 100% সত্য। তারা এখনও ক্ষমতায় আসে নাই। মনে রাখবেন, পুরাতন বাগানগুলোতে যখন বট গাছ দেখবেন, ওই বট গাছটারে আগাছা এমনভাবে জড়ায় ধরে মনে হয় যেন বট গাছটারে একটা সময় মাইরাই ফেলাইব। কিন্তু যখন কালবৈশাখীর ঝড় আসে তখন ওই আগাছাগুলো সব বাতাসের সাথে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু বট গাছটা ঠিকই দাঁড়িয়ে থাকে। বুঝছেন?
বিএনপির সাথে আমাদের সাথে হবে সত্য মিথ্যার লড়াই। আমরা যখন দেখব বিএনপি অসত্যের পথে চলে গেছে আওয়ামী লীগের মতো, আমরা তো রাজধানীতে গাছের গোড়া ধরে বসে আছি। হাসিনা যখন গাছের গোড়া ধরে লাড়া দিছি, যা দিল্লিতে যায় পড়ছে, ওই এখানে গাছের গোড়া ধরে লাড়া দেবো, গাছটা যে পাকিস্তানে পড়বে। আর এই যে আগামাতা যা আছে ঠ্যাঙ্গা ঠুঙ্গা লাডি মাডি, এরা ওই বাগানে বাগানে ঘুরে ঘুরে পালায় পালায় বেড়াবে, কোর্টের হাজিরায় বারান্দার কোর্টের বারান্দায় হাজিরা দিয়ে ঘুরে বেড়াবে, জেলখানায় জীবন কাটাবে, শক্ত আটার রুটি খাবে। এই হবে তাদের পরিণতি। আওয়ামী লীগের যেটা হচ্ছে, বিএনপির এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আওয়ামী লীগের যারা পতন হয়েছে তাদের কি হয়েছে, ওই ব্রিজের লগে উল্টা করে ঝুলানো ফিটানো হয়েছে, এগুলা তাদের শিক্ষা নেওয়া উচিত। এটা হলো আমার সর্বশেষ কথা। কোনো টেনশনের কিছু নাই আমাদের দেশে সাধারণ মানুষদের জন্য। যেসব মা বোনেরা অত্যাচার হইতেছে, যেসব মা বোনেরা ইন্টারভিউ দিতেছে, আপনারা কোনো টেনশন করবেন না। যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন, ইনশাআল্লাহ বিএনপির সাথে আমাদের লড়াই হবে সত্য এবং মিথ্যার লড়াই। আর সত্য হচ্ছে একটা বট গাছের মতো, মিথ্যা হচ্ছে আগাছা। কালবৈশাখীর ঝড় যখন আসবে, আমি আগেই বলছি, মিথ্যা সব একবারে আগাছার মতো উড়ে বাতাসের সাথে উড়ে যাবে, কিন্তু সত্য নামের বট গাছটা ঠিকই দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ। হয়তো আমাদের জীবন যাবে, আমরা ফিরে আসবো আবু সাইদ মুগ্ধদের মতো, কোনো সমস্যা নেই। আমরা না পারলে আমাদের পরবর্তী প্রজন্ম আসবে। আমার ছোটো একটা বাচ্চা আছে, সেই বাচ্চাকে আমি বিপ্লবী হিসাবে গড়ে তুলতেছি। আমার বাচ্চা এখনই হাসিনা বিরোধী স্লোগান দেয়, ভারত বিরোধী স্লোগান দেয়, আমি তাকে বিপ্লবী হিসাবে গড়ে তুলতেছি। আমার বাচ্চারা জীবন দিবে এই দেশের জন্য, কোনো সমস্যা নেই।